আজ 2 দিন হলো শ্রাবণের বাসায় আছে চাঁদনি। এই দুদিনের মাঝে শ্রাবণের সাথে একটাও কথা বলেনি সে প্রয়োজন ব্যতীত। শ্রাবণকে এড়িয়ে চলেছে। শ্রাবণ ও ইচ্ছা করে এগিয়ে এসে ওর সাথে জোর করে কোনো কথা বলেনি। আর দুজন আলাদা রুমে থেকেছে এই 2 দিন। কেউ এক রুমে কখনোই থাকেনি। শ্রাবণের বাসাটা অসম্ভব সুন্দর এবং বিশাল বড়, একদম রাজপ্রাসাদের মতো। চাঁদনি নিজের রুমের জানালার কাছে দাঁড়িয়ে থেকে বাইরের দৃশ্য দেখছে আর ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো মেলানোর চেষ্টা করছে। শ্রাবণের বাসাটা বিশাল বড় দোতলা একটি বাসা, আর বাসার চারপাশে অনেক উঁচু করে বাউন্ডারি করা। এতটা উঁচু করে বাংলাদেশের আর কোথাও বাউন্ডারি করে বাসা আটকানো আছে কিনা চাঁদনির জানা নেই। কারণ বাসার ছাদের উপর উঠলেও বাসার আশেপাশের কোনো এলাকা বা কোনো দৃশ্য দেখা যায় না। এতটা উঁচু করেই বাউন্ডারি করা হয়েছে। এটা দেখে বেশ অবাক হয়েছিল চাঁদনি। কিন্তু পরে শ্রাবণকে জিজ্ঞেস করলে ও এক কথায় বলে দিয়েছে তার বাইরে প্রকৃতি দেখতে ভালো লাগে না, তাই এই ব্যবস্থা। ইদানিং কেন জানে না শ্রাবণকে খুব সন্দেহ হয় চাঁদনি। বারবার মনে হয় ওর মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে। চাঁদনি সত্যি বলতে জানে না যে ওরা ঠিক কোনো জায়গায় আছে আর এই বাড়িটা কোনো জায়গায় অবস্থিত। মাঝে মাঝে ওর কানে প্রবল ঢেউয়ের শব্দ আসে। মাঝে মাঝে মনে হয় এ বাসাটা যেন কোনো এক নদী বা সমুদ্রের কিনারে হবে, কিন্তু দেখতে না পাওয়ায় শিওর হতে পারে না চাঁদনি। এই পুরো বাড়িটা ফুলের বাগান দিয়ে ঘেরা। একদম সামনে থেকে শুরু করে পিছন দিয়ে ঘুরে পুরো বাসাটাই ফুল দিয়ে ঘেরা। ছাদের ওপরে ও নানা রকম ফুলের গাছ, আর প্রতিটা গাছেই রয়েছে রং বেরঙের নানান রকম ফুল। এমনও কিছু গাছ আছে যে গাছগুলোর ফুল এর আগে কখনো দেখেনি চাঁদনি, এমনকি নামও জানে না সে। আর এই বাগানের ফুলগাছগুলোর মাঝে একটা ফুলগাছ ভীষণভাবে আকর্ষণ করে চাঁদনিকে, আর সেটা হলো কালো গোলাপ। যে গোলাপগুলো স্বাভাবিকের তুলনায় অনেকটাই বড়। এই বাগানের ফুলগুলো দেখতেই একটা কথা ভীষণভাবে মনে পড়ে চাঁদনির। আর সেটা হলো ও যখন ওর বাবার কাছে সিলেট ছিল, তখন মাঝে মাঝে ওর বাবা ওর জন্য একগুচ্ছ করে ফুল নিয়ে এসে ওর হাতে দিত। ফুলগুলোকে পেয়ে খুব খুশি হতো চাঁদনি, কেননা ও ফুলের বাগান খুব পছন্দ করত। কিন্তু কখনো ফুল গাছের চর্চা করতে পারত না ওর বাবার বারণ থাকার কারণে। আর যখন ওর বাবা সেই ফুলগুলো ওর হাতে দিত তখন খুব খুশি হয়ে ওর বাবার কাছে জানতে চাইত, বাবা এগুলো তুমি কোথায় পেলে? ওর কথার উত্তরে ওর বাবা শুধু একটা কথাই বলতো, আর সেটা হলো, এটা তোমার ভালোবাসার উপহার, যেটা তুমি সারা জীবন পাবে। এই ফুল গাছগুলোর দিকে তাকালে চাঁদনির এখনো ওর বাবার সেই কথাগুলো মনে পড়ে যায়। সে এখনো জানে না যে ফুলগুলো ওর বাবা কেন ওকে দিত, আর প্রতিবার একই উত্তর কেন দিত যে এটা ওর ভালোবাসা উপহার যা ও সারা জীবন পাবে। তাহলে এখন কেন পায় না সে? কথাটা ভাবতেই মন খারাপ হয়ে যায় চাঁদনির। বাবার কথা প্রচণ্ড মনে পড়ে যায় তার। হঠাৎ পেছনে থেকে কারো গলাখাকারির শব্দে পিছন দিকে ঘুরে তাকায় চাঁদনি, আর তাকাতেই দেখে শ্রাবণ মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে, ওর হাত দুটো পেছনে লুকিয়ে রাখা। এক নজর ওকে দেখেই আবারও পিছন দিকে ঘুরে দাঁড়ায় চাঁদনি। শ্রাবণ ওর একটু কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে হালকা কেশে নিয়ে দুষ্টুমির সুরে বলে, কি দেখছো এত মনোযোগ দিয়ে? বাইরে কি এমন আছে যে এত মনোযোগ দিয়ে দেখতে হবে? মাঝে মাঝে একটু ঘরের মাঝেও তো দেখতে পারো নাকি? ওর কথার উত্তরে বিরক্তি মাখা দৃষ্টিতে একবার ওর দিকে ফিরে তাকায় চাঁদনি। তারপর আবারও জানালার দিকে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগে। তখনই শ্রাবণ ওর কাছে আর একটু এগিয়ে এসে ওর সামনে একগুচ্ছ ফুল ধরে বলে, এটা আপনার জন্য মিসেস শ্রাবণ চৌধুরী। ফুলের গুচ্ছর দিকে তাকাতেই যেন ভীষণ অবাক হয়ে যায় চাঁদনি, কারণ এই ফুলের গুচ্ছ অবিকল ওর বাবা ওকে যে ফুলগুলো দিত সেইগুলোর মতো।
ও ফুলের গুচ্ছটা হাতে নিয়ে তাতে হাত বুলিয়ে প্রত্যেকটা ফুল পর্যবেক্ষণ করতে থাকে। শ্রাবণ পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে আর তৃপ্তির হাসি হাসছে। ফুলগুলো দেখতে দেখতে হঠাৎ শ্রাবণের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করে চাঁদনি, এই ফুলের গুচ্ছটা আপনি কোথায় পেলেন? আরে তুমি তো দেখি বড্ড আনরোমান্টিক। বিয়ের পর কোথায় তোমার স্বামী তোমাকে প্রথম একগুচ্ছ ফুল উপহার দিল? বদলে তুমি তার গলা জড়িয়ে ধরে তাকে একটা কিস দেওয়া বাদ দিয়ে উল্টা তাকে প্রশ্ন করছো সে ফুলগুলো কোথায় পেয়েছে? বলি তুমি জানালা দিয়ে এতক্ষণ কি ভূত দেখছিলে? বাইরের ফুল গাছগুলো কি তোমার চোখে পড়েনি চাঁদ? ওর প্রশ্নের উত্তরে বিরক্তি নিয়ে চাঁদনি আবার উল্টো প্রশ্ন করল, দেখুন স্যার, আপনাকে আমি যেটা বলছি সেটার সঠিক উত্তর দিন। আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন উত্তর দিতে বলিনি। সত্যি করে বলুন এই ফুলগুলো আপনি কোথায় পেলেন? এত দেখি মহাবিপদ। আরে চাঁদ, তুমি কি দেখছো না জানালা দিয়ে যে আমার বাসায় কত ফুল গাছ রয়েছে? আমি সেখান থেকেই ফুলগুলো তুলে তোমার জন্য এভাবে তোড়া বানিয়ে নিয়ে এসেছি। ভালো না লাগলে বল নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছি। ওর কথা শুনে কিছুক্ষণ চুপ করে ফুলের তোড়ার দিকে তাকিয়ে রইল চাঁদনি। একদম অবিকল ওর বাবা ওকে যে ফুলের তোড়াগুলো দিত সেই রকম দেখতে এটা। চাঁদনি এবার বিড় করে বলে উঠল, এটা কিভাবে সম্ভব? অবিকল একই রকম ফুলের তোড়া কিভাবে হতে পারে? এটা তো একদমই অসম্ভব। কি অসম্ভব চাঁদ? তুমি এত কি বিড়বিড় করছো বলতো? বলি ফুলের তোড়াটা কি তোমার পছন্দ হয়েছে? ওর প্রশ্নের উত্তরে কিছুক্ষণ চুপ করে রইল চাঁদনি। তারপর আচমকাই প্রশ্ন করে উঠল, আচ্ছা আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? মানে আমি যখন সিলেটে আমার বাবার সাথে ছিলাম তখন কি আপনি আমার বাবার কাছে ফুলের তোড়া বানিয়ে নিয়ে আমার জন্য দিয়ে আসতেন? কথাগুলো বলেই সন্দেহভাজন দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকিয়ে রইল চাঁদনি। কিন্তু শ্রাবণ ওর প্রশ্নটার উত্তর দিতে এক মুহূর্ত দেরি করল না। হেসে দিয়ে বলল, ও বাবা, তাই নাকি? তার মানে আমার শ্বশুর মশাইও তোমাকে এই একই রকম ফুলের তোড়া গিফট করত? তা তো জানি না। তাহলে তো বেশ ভালোই হল। শ্বশুরমশাই এর সাথে তার জামাইয়ের মিল আছে কি বল? মজা করে কথাটা বলে চোখ টিপ দিল চাঁদনিকে শ্রাবণ। কিন্তু এখন মোটেও মজা করতে ইচ্ছা করছে না চাঁদনির। ভীষণ বিরক্ত ফিল হচ্ছে শ্রাবণ এর উপর। ও শ্রাবণকে কিছুটা ধাক্কা দিয়ে সেখান থেকে সরে এসে বলল, আচ্ছা আপনি এমন বেহায়াপনা কেন করছেন আমার সামনে? আপনি কি বুঝতে পারছেন না আপনাকে আমার বিরক্ত লাগছে? চলে যান এখান থেকে। আর এই ফুলের তোড়াটাও নিয়ে যান। আমার ভালো লাগছে না কিছু। ওর কথার উত্তরে শ্রাবণ গম্ভীর মুখে বলল, ও হ্যালো, এ রুম থেকে এখন আমি নয় বরং তুমি চলে যাবে। কেননা এই রুমটা এখন সাজানো হবে আজকে রাতের জন্য। ওর কথা শুনে চাঁদনি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে ঝাঝালো গলায় বলল, সাজানো হবে মানে কি? এত মানে জেনে তোমার কাজ নেই, তুমি এখন রুম থেকে চলো। যদি ইচ্ছা করে না যাও তাহলে আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে বাধ্য হব। কথাটা বলেই বাঁকা হাসল শ্রাবণ। চাঁদনি এবার অসম্ভব বিরক্ত হল। হাতে থাকা ফুলের তোড়াটা ছুঁড়ে সোফা সেটের ওপর ফেলে দিয়ে রুম থেকে সোজা বাইরে বেরিয়ে গেল। এই বাসাটা ভীষণ অদ্ভুত। এত বড় একটা বাসা, অথচ এখানে শুধু ও আর শ্রাবণ ছাড়া তৃতীয় কেউই নেই। এমনকি কোনো কাজের লোকও নেই এখানে। চাঁদনি বুঝতে পারে না এত বড় একটা বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকে কিভাবে কোনো কাজের লোক ছাড়া। রাত 10:30। খাওয়া দাওয়া শেষ করে বাইরের রুমে সোফার উপর বসে আছে চাঁদনি। ভীষণ বিরক্ত লাগছে তার। কখন থেকে নিজের রুমে যেতে চাইছে, কিন্তু শ্রাবণ বারবার ওকে বাধা দিচ্ছে। ও বুঝতে পারছে না কেন এমন করছে সে। অসম্ভব বিরক্তি আর রাগ নিয়ে আর ধৈর্য ধরে না থাকতে পেরে এবার সোজা নিজের রুমের দিকে হাঁটা দিল চাঁদনি। রুমে গিয়ে দরজা খুলতেই ভীষণ অবাক হয়ে গেল।
তার কারণ এই বাড়িটাতে আসার পর থেকেই ও দেখেছে এই বাসার পুরোটাই অনেক লাইট জ্বালিয়ে সবসময় ঝলমলে থাকে। অথচ হঠাৎ এই রাতের বেলায় নিজের রুম একদম অন্ধকারে ঢাকা দেখে অবাক হল ও। চাঁদনি অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে গিয়ে লাইটের সুইচটা অন করার সাথে সাথে অবাক হয়ে গেল। কেননা পুরোটা রুমই রংবেরঙের ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো, ঠিক যেন বাসর ঘরের মতো। চাঁদনির বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। ও বুঝতে পারল ওর সাথে আজ কি হতে চলেছে। হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিল ওর। কেননা ও কোনোভাবেই শ্রাবণকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। তখনই ওর পিছন থেকে কেউ একজন ওকে ডেকে উঠল। চাঁদনির সাথে সাথে পিছন দিকে তাকাতেই দেখল শ্রাবণ অনেক সুন্দর করে শেরওয়ানি পরে একদম জামাইয়ের মতো সেজে ওর দিকে মুচকি হেসে তাকিয়ে রয়েছে। তার হাতে সেই ফুলের তোড়া, কিন্তু অদ্ভুতভাবে ফুলগুলো এখনো একদম তাজা। শ্রাবণ এক পা দু পা করে ওর কাছে এগিয়ে এসে ফুলের তোড়াটা ওর দিকে বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, মাই সুইট হার্ট, মাই ডার্লিং, মাই লাভলি ওয়াইফ, এটা তোমার জন্যে। আজ এই ফুলে ফুলে সাজানো বাসর রাতে আমার পক্ষ থেকে উপহার। শ্রাবণের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল চাঁদনি। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে কি মনে করে ফুলের তোড়াটা হাতে নিয়ে নিল। সাথে সাথে শ্রাবণ এক মুহূর্ত দেরি না করে ক্রু হেসে ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তারপর চাঁদনির গলায় গালে এলোপাথারি কিস করতে লাগল। চাঁদনি শরীরের সমস্ত শক্তি দিয়ে শ্রাবণকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এ আপনি কি করছেন? আমি আপনাকে স্বামী বলে মানি না। আমি অন্য একজনকে ভালোবাসি। কথাটা বলেই হাঁপাতে লাগল চাঁদনি। ওর কথা শুনে শ্রাবণের মুখে যেন রহস্যময় এক হাসি ফুটে উঠল। ও যেন আগে থেকেই জানত যে চাঁদনি এমন কিছু একটা বলবে, কিন্তু সেই হাসিটা চাঁদনির চোখে পড়ল না। চাঁদনি যখন ওর দিকে তাকালো তখন দেখল ও মুখটা একদম গম্ভীর বানিয়ে আছে, রাগে হাতের মুঠো শক্ত করে আছে। ওকে এভাবে রেগে যেতে দেখে ভয়ে দুপা পিছিয়ে গেল চাঁদনি। মাথা নিচু করে অপরাধীর মতো চুপ করে দাঁড়িয়ে রইল। কি বললে তুমি চাঁদনি? কথাটা আরেকবার বলো, আমি শুনতে চাই। শ্রাবণের প্রশ্নের উত্তরে চাঁদনি আরও রেগে গিয়ে উত্তেজিত হয়ে বলল, আমি বলেছি আমি অন্য একজনকে ভালোবাসি, আর আপনাকে আমি নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারব না। শুনেছেন আপনি? এখন চলে যান এখান থেকে, আমি একটু একা থাকতে চাই। শ্রাবণ হাতের মুঠো শক্ত করে রাগে থর থর করে কাঁপতে লাগল। তারপর বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে কিছু একটা ভেবে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে চলে গেল। ও চলে যেতেই চাঁদনি একটি দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ এসে ফুল দিয়ে সাজানো বিছানার পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা ফুল একটা একটা করে দেখতে লাগল। ফুলগুলো অসম্ভব সুন্দর, আর সাজানোটাও অনেক বেশি দারুণ হয়েছে, যেন চোখ জুড়ানো সাজানো। চাঁদনি মনে মনে ভাবল, আজ যদি এখানে শ্রাবণের জায়গায় ওর সেই ভালোবাসার মানুষটি থাকত, তাহলে হয়তো অনেক কিছুই হয়ে যেত এতক্ষণে। কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ শ্রাবণের ডাকে ধ্যান ভাঙল চাঁদনির। পিছন ফিরে তাকাতেই দেখল শ্রাবণ বেশ কয়েকটা শপিং ব্যাগ হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসছে। চাঁদনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি চাই, আবার কেন এসেছেন আপনি এখানে? শপিং ব্যাগগুলো ওর দিকে এগিয়ে দিয়ে শ্রাবণ বলল, এর মাঝে শাড়ি, জুয়েলারি আর কিছু সাজগোজের জিনিস রাখা আছে। সবকিছু পরে যত তাড়াতাড়ি সম্ভব বউয়ের মতো সেজে রেডি হয়ে নাও। আমি আসছি। শ্রাবণের কথা শুনে যেন মাথায় বাজ পড়ল চাঁদনির। ও ভ্রু কুঁচকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, বউ সাজব মানে? কি বলছেন কি আপনি এসব? আমি যেটা বলছি ঠিক বলছি। তুমি কাকে ভালোবাসো না ভালোবাসো সেটা আমার দেখার বিষয় নয়। তুমি এখন আমার বউ, আমি তোমার স্বামী, এটাই আমার দেখার বিষয়। আর আমি আমার নিজের অধিকার একটুও ছাড়ব না। বেশি কথা না বাড়িয়ে এগুলো পরে দ্রুত রেডি হয়ে নাও, নইলে আমার চাইতে খারাপ কেউ হবে না।
কথাটা বলেই ব্যাগগুলো চাঁদনির দিকে এগিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণ। চাঁদনি মাথায় হাত দিয়ে চুপ করে বিছানার উপর বসে পড়ল। কি করবে কিছুই যেন মাথায় আসছে না ওর। বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর আবারও রুমে ফিরে এলো শ্রাবণ। ফিরে এসে দেখে চাঁদনি আগের মতোই চুপচাপ গাল ফুলিয়ে বসে আছে। একটা জিনিসও পড়েনি। শ্রাবণ হাতের মুঠ শক্ত করে রাগী গলায় বলে উঠল, এই মেয়ে সমস্যা কি তোমার? তুমি এগুলো পরে রেডি হবে নাকি আমি তোমাকে জোর করে নিজে হাতে সব পরিয়ে সাজিয়ে দেব? ওর কথা শুনে বড় বড় চোখ করে ওর দিকে তাকালো চাঁদনি। তারপর শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলল, আচ্ছা ঠিক আছে আমি পরে নিচ্ছি, আপনি যান। এই তো গুড গার্ল। 15 মিনিট সময় দিলাম, এর মাঝে রেডি হয়ে নাও। আমি 15 মিনিট পরেই আসছি। শ্রাবণ চলে যেতেই কান্না করে ফেলল চাঁদনি। ভীষণ অসহায় লাগছে নিজেকে তার। এখন যদি এখানে ওর আপন কেউ থাকত বা শ্রাবণী থাকত তাহলে হয়তো শ্রাবণ ওর সাথে এমন ব্যবহার করতে পারত না। কিন্তু এখন এখানে ওকে দেখার মতো কেউ নেই বলেই শ্রাবণ ওর সাথে এমন আচরণ করছে। আর চাঁদনি তার প্রতিবাদও করতে পারছে না। কিছুক্ষণ কান্না করার পর চোখের জল মুছে নিয়ে ধীরে ধীরে সবকিছু পরে নিজেকে বউয়ের মতো সাজাতে লাগল চাঁদনি। ছোটবেলা থেকে ওর বাবার কাছে সবকিছুই মোটামুটি শিখেছিল চাঁদনি। ওর বাবা ওকে প্রায় সবকিছুই শিখিয়ে দিয়েছিল। তাই রেডি হতে খুব একটা অসুবিধা হলো না তার। বাবা ছিল তার বন্ধুর মতো, ভীষণ ভালোবাসত বাবাকে। সাজগোজ করার সময় বাবার কথা বড় বেশি মনে পড়ছিল চাঁদনির। কিন্তু তবু চোখের জল লুকিয়ে রেখে শক্ত হয়ে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল সে। 15 মিনিটের মাঝেই নিজেকে মোটামুটি হালকা পাতলাভাবে সাজিয়ে ফেলল চাঁদনি। তারপর চুপচাপ গিয়ে খাটের একপাশে বসে পড়ল। ভয় যেন বুকের ভেতরটা ধুকপুক করছে তার। বারবার মনে হচ্ছে শ্রাবণ ওর সাথে আজ উল্টাপাল্টা কিছু করে না বসে। ও তো শ্রাবণকে এখনো মন থেকে নিজের স্বামী হিসেবে মানতে পারেনি। কিন্তু এখন যদি ও সেটা না মানে, যদি ওর উপর জোর করে, তাহলে কি করবে ও? এসব ভেবেই যেন মাথা ধরে যাচ্ছে চাঁদনির। হঠাৎ রুমে শ্রাবণের উপস্থিতি টের পেয়ে ভয় যেন কুকড়ে গেল চাঁদনি। ও জোরসড়ো হয়ে বসে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখল। ওকে এমন করতে দেখে মুচকি হেসে ওর কাছে এগিয়ে এল শ্রাবণ। তারপর ওর সামনে বসে মৃদু কণ্ঠে বলল, এবার বলো তুমি কাকে ভালোবাসো? অবশ্যই তোমার স্বামী হিসেবে এটা জানার অধিকার আমি রাখি। আমি জানতে চাই সেই লোকটি কে, যাকে আমার বউ ভালোবাসে আর যার জন্যে আমাকে স্বামী হিসেবে মানতে চাইছে না। শ্রাবণ যে এমন একটা প্রশ্ন করবে সেটা ভাবনার বাইরে ছিল চাঁদনির। ও কি বলবে বুঝতে পারছে না। ওকে ভয় পেতে দেখে আবারও শ্রাবণ ওকে আশ্বাস দিয়ে কিছুটা দূরে সরে বসে বলল, ভয় পেও না চাঁদ, আসলে তোমাকে বউয়ের সাজে কেমন দেখা যায় সেটা দেখার খুব ইচ্ছে ছিল আমার। তাই এভাবে সাজতেন বললাম। তুমি কিছু মনে করো না। আসলে আমাদের বিয়ের দিন তো তোমাকে বউয়ের সাজে দেখিনি। তুমি তো শুধু একটা কালো লেহেঙ্গা পরেছিলে, যেটা বিয়ের সাজ নয়। তাই বউ সাজে দেখার ইচ্ছা ছিল। কিন্তু আমি তোমার ওপর স্বামী হিসেবে কোনো জোর জবরদস্তি করব না। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। তবে এটা বলো তুমি কাকে ভালোবাসো, সেই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? ওর প্রশ্নে বেশ কিছুক্ষণ চুপ করে রইল চাঁদনি। কি বলবে বুঝতে পারছে না। আদৌ বলা ঠিক হবে কিনা সেটাও তার জানা নেই। কিন্তু শ্রাবণ যখন ওকে আশ্বাস দিয়ে কথাগুলো জিজ্ঞেস করল, তাহলে নিশ্চয়ই ওর তাকে সত্যিটা বলা উচিত। তাই নিজেকে শক্ত করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি যাকে ভালোবাসি তাকে আমি চিনি না। সে কে তাও জানি না। শুধু জানি সে আমাকে অনেকবার বাঁচিয়েছে নানা রকম বিপদ থেকে। আর সে কোনো মানুষ নয়। মানুষ নয় মানে আমার মনে হয় সে একজন ভ্যাম্পায়ার, যে বারবার আমাকে শয়তান ভ্যাম্পায়ারের হাত থেকে রক্ষা করেছে, অনেক বিপদ থেকে বাঁচিয়েছে।
আমার সাথে অনেক কথা বলেছে, যার সাথে আমার কোনো না কোনোভাবে সংযোগ আছে, কিন্তু সে আমাকে দেখা দেয় না। তার চেহারা এখন অবধি দেখিনি আমি, শুধু তার গাঢ় নীল বর্ণের চোখটা দেখেছি, যে চোখটা দেখে যেমন ভয় পেয়েছি, ঠিক তেমনি মায় পড়েছি আমি। তাকে ভালোবাসি এটা কাল অবধি বুঝতাম না, কিন্তু আজকে বারবার উপলব্ধি করছি যে আমি তাকে ভালোবাসি। তার শূন্যতা অনুভব করছি আমি, আর তার কারণে আমি আপনাকে নিজের স্বামী হিসেবে মানতে পারছি না। আমাকে আপনি ক্ষমা করবেন। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল, থামল চাঁদনি। ওর কথা শুনে চুপ করে কিছুক্ষণ বসে রইলাম শ্রাবণ। কোনো উত্তর দিল না। তারপর কিছু না বলেই আচমকা চাঁদনির একটা হাত ধরে হ্যাচকা টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল ওকে। শ্রাবণের এমন কাণ্ডে যেমন ভয় তেমনি অবাক হল চাঁদনি। ভয় সারা শরীর কাঁপতে শুরু করল ওর। আচমকা এমন একটা কাজ করে বসবে শ্রাবণ, সেটা যেন ধারণার বাইরে ছিল তার। চাঁদনি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই শ্রাবণ ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, কি ভেবেছিলে তুমি আমার কাছে মিথ্যা একটা গল্প বানিয়ে বলবে আর আমি তাতেই তোমাকে ছেড়ে দেব? আরে ভ্যাম্পায়ার বলে পৃথিবীতে কিছু আছে নাকি? ওগুলো শুধু গল্পে শোভা পায়, এরকম কোনো কিছুই হয় না। আমি বুঝতে পারছি তুমি আমার থেকে পালানোর জন্য এসব গল্প বানিয়ে বলছো। আর তাছাড়া এইভাবে কখনো ভালোবাসা হয় নাকি? কাউকে না দেখে না জেনে শুধু চোখ দেখে কখনো কারো প্রেমে পড়া যায় না, বুঝলে? তুমি আমার বউ, তোমাকে শুধু আমাকেই ভালোবাসতে হবে। তবে আজকের মতো তোমাকে আমি ছেড়ে দিলাম। আজকে কিছুই করব না তোমার সাথে। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তবে তোমার আমাকে মেনে নিতে হবে, আর আমাকেই ভালোবাসতে হবে। এটা মনে রেখো মিসেস শ্রাবণ চৌধুরী। কথাগুলো একনাগারে বলে চাঁদনিকে জোর করে ঠোঁটে ও কপালে রুডলি কিস করে ছেড়ে দিল শ্রাবণ। তারপর মুচকি হেসে পাশের বালিশে শুয়ে ঘুমানোর ভান করল। চাঁদনি অবাক হয়ে সেখানে বসে রইল। ওর সাথে কিছুক্ষণ সময়ের মাঝে কি ঘটে গেল কিছুই যেন মাথায় ঢুকছে না ওর। বেশ কিছুক্ষণ সেখানেই বসে থেকে চিন্তা করল চাঁদনি যে ওর এখন কি করা উচিত, কিন্তু কোনো কুল কিনারা পেল না সে। তাই সেখান থেকে উঠে গিয়ে কাপড় চোপড় নিয়ে আরেক রুমে গিয়ে চেঞ্জ করে নিল। তারপর সেখানে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ও ঘুমাতেই শ্রাবণ বিছানা ছেড়ে ওঠে ওর পাশে চলে গেল। তারপর ওর সামনে হাঁটু গেড়ে বসে মনে মনে বলল, পাগলি মেয়ে, তুমি কেন বোঝো না? তোমার এই ভয়ার্ত মুখটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তোমার দিকে আমাকে আরো 1000 গুণ বেশি আকর্ষিত করে তোমার ওই ভয় পাওয়া মুখটা। আর সে কারণেই তো তোমাকে ভয় দেখাতে এত বেশি আনন্দ বোধ করি আমি। তোমাকে যে কতটা ভালোবাসি সেটা তুমি কল্পনাও করতে পারবে না চাঁদ পাখি। সেই ছোটবেলা থেকে তোমার প্রতি এতটা পাগলপাড়া আমি। তাই তো সব সময় আগলে রাখতাম তোমায়। কিন্তু আজ আফসোস, দেখো, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জেনেও তোমার থেকে দূরে সরিয়ে আছি পরিচয় গোপন করে। সেটাও তোমারই ভালোর জন্য। এখন যে আমি তোমার কাছে আসতে পারবো না, নিজের আসল পরিচয় তোমাকে জানাতে পারবো না, তবে সময় এলে সবকিছু জানতে পারবে তুমি। তোমার কাছে এটা আমার প্রমিস। আর এতদিন আমার অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুত হও মাইজান। মনে মনে কথাগুলো ভেবে মুচকি হাসল শ্রাবণ। তারপর চাঁদনিকে আস্তে করে কোলে তুলে নিল। তারপর সোজা গিয়ে বিছানায় শুয়ে দিল। নিজেও পাশে শুয়ে ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। তারপর মনে মনে বলল, আমার চোখে তো ঘুম নেই, কিন্তু তুমি আমার বুকে ঘুমিয়ে থাকো, এটা যে কত বড় সুখের সেটা তোমাকে বোঝাতে পারবো না চাঁদ পাখি। আজ থেকে তুমি এভাবে ঘুমাবে, সেটা তুমি চাও বা না চাও। সকালের মৃদু আলো চোখে এসে লাগতেই ঘুম ভেঙে গেল চাঁদনির। ঘুম ঘুম চোখে মিটিমিটি করে তাকাতেই অনুভব করল ওকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। ব্যাপারটা অনুভব হতেই দ্রুত চোখ মেলে তাকাল সে। আর তাকিয়ে যেন 440 ভোল্টের একটা ধাক্কা খেলছে।
কারণ শ্রাবণ ওকে শক্ত করে বুকের মাঝে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। এমনভাবে ধরে আছে যেন নড়াচড়া করার শক্তিটুকুও নেই ওর মাঝে। ওকে এভাবে ধরে থাকতে দেখে অসম্ভব অস্বস্তি হতে লাগল চাঁদনির। কি করবে বুঝতে পারছে না সে। তবে বেশ ভালোভাবেই বুঝতে পারছে শ্রাবণ বিভোরে ঘুমিয়ে আছে। শেষে কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে শ্রাবণের হাতের ফাঁক দিয়ে নিচের দিকে সরে গিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। কিন্তু উঠে দাঁড়ানোর সময় হলো আরেক বিপদ। ওর গায়ের জামার অনেকখানি অংশ শ্রাবণের পিঠের নিচে চাপা পড়ে গেছে, যে কারণে সেটা টান দিলে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এখন কি করবে সে চিন্তায় মাথা ঘুরতে শুরু করল চাঁদনির। চাঁদনির অসম্ভব রাগ হতে লাগল ওর ওপর। ইচ্ছে করছে যেন ওকে ধরে চিবিয়ে খেয়ে ফেলবে। এত বড় ফাজিল ছেলে পৃথিবীতে আছে। চাঁদনির পুরো মনে আছে ও সোফার উপর ঘুমিয়েছিল। তাহলে নিশ্চয়ই শ্রাবণ ওকে কোলে করে নিয়ে এসে এভাবে জড়িয়ে ধরে শুয়েছে। সারা রাত এভাবে শ্রাবণের বুকে শুয়েছিল ভেবে যেমন লজ্জা তেমনি রাগ হচ্ছে চাঁদনির। ইচ্ছে হচ্ছে শ্রাবণকে উড়াধুরা পিটাইতে, কিন্তু সেটাও পারছে না। হঠাৎ মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল চাঁদনির। ও পাশের ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখল ওর সাজগোজের লিপস্টিক, আইলাইনার, মেকআপ বক্স আরও অনেক কিছুই রয়েছে। চাঁদনি আর এক মুহূর্ত দেরি না করে সেগুলো একটা একটা করে নিজের কাছে নিল। তারপর দুষ্টু একটা হাসি দিয়ে শ্রাবণকে সুন্দর করে সেগুলো দিয়ে সাজিয়ে দিতে লাগল। সর্বপ্রথম ঠোঁট দুটোতে একদম লাল টকটকে করে লিপস্টিক দিয়ে দিল। তারপর কপালে মস্ত বড় একটি টিপ এঁকে দিল লিপস্টিক দিয়ে। তারপর চোখের উপর এমন মোটা করে আইলানা দিয়ে দিল যেন মনে হচ্ছে কোনো জঙ্গলি ভূত। তারপর মেকআপ দিয়ে সারা মুখ ভরিয়ে একদম সাদা করে ফেলল। এমনিতেই শ্রাবণ অনেক ফর্সা, তার ওপর মেকআপের কারণে যেন ময়দা মাখা সুন্দরী ভূত দেখাচ্ছে ওকে। সবকিছু দিয়ে দেওয়ার পর ওকে দেখে ভীষণ হাসি পাচ্ছে চাঁদনির। সব রাগগুলো যেন হাওয়ায় উড়ে গেল। মনে মনে একা একাই হাসতে লাগল। ইচ্ছা করছে দম ফাটানো হাসি হাসতে, তবে সেভাবে হাসলে শ্রাবণের কাছে ধরা পড়ে যাবে, তাই আর এমনটা করল না। নিশ্চুপে কিছুক্ষণ হেসে নিল চাঁদনি। তারপর আর কোনো উপায় না পেয়ে দ্রুত এক ঝটকায় নিজের কাপড়টা শ্রাবণের পিঠের নিচ থেকে টান মেরে নিয়ে দৌড়ে সে রুম থেকে পালিয়ে গেল। ও পালিয়ে যেতেই চোখ মেলে তাকাল শ্রাবণ। এতক্ষণ সবকিছুই বুঝতে পারছিল ও, আর সবকিছুই জানছিল। কারণ ভ্যাম্পায়ারেরা কখনো ঘুমায় না, আর শ্রাবণও একজন ভ্যাম্পায়ার হওয়ার কারণে কখনো ঘুমায় না। ও শুধু ঘুমের অভিনয় করছিল এতক্ষণ। আর চাঁদনি কি করতে পারে সেগুলো দেখছিল। তবে এই মেয়েটা যে ওকে এভাবে জোকার সাজিয়ে দেবে সেটা ওর ধারণার বাইরে ছিল। তবে বেশ মজা পাচ্ছিল ও চাঁদনির এই দুষ্টুমিগুলো দেখে। নতুন করে যেন প্রেমে পড়ছিল ওর। শ্রাবণ দ্রুত বিছানা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল। তারপর আয়নায় নিজের মুখটা দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর হাসি আটকে রাখতে না পেরে একা একাই দম ফাটানো হাসি হাসতে লাগল। হাসতে হাসতে যেন মাটিতে মিশে যাচ্ছে ও। ওর হাসির আওয়াজ পাশের রুম থেকে শুনতে পেয়ে কৌতূহল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রুমের মাঝে উকি দিল চাঁদনি। শ্রাবণকে পাগলের মতো এভাবে হাসতে দেখে মনে মনে বলল, এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? নিজেকে এই অবস্থায় দেখে কেউ এভাবে হাসতে পারে? এ মনে হয় 100% পাগল হয়ে গেছে। এখন আমার কি হবে? আমার জন্য লোকটা পাগল হয়ে গেল। এখন আমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায়? ছোটবেলা বাবার কাছে শুনেছিলাম কেউ অন্যায় কাজ করলে তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে কারাগারে আটকে রেখে শাস্তি দেয়। তাহলে আমিও তো এটা অন্যায় করে ফেলেছি। আমি ওনাকে এভাবে না সাজালে উনি পাগল হয়ে যেতেন না। তাহলে এখন আমার কি হবে? আমাকে কি পুলিশে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখবে? কথাগুলো মনে মনে ভেবে শুকনো ঢোক গিলল চাঁদনি। তারপর গুটি গুটি পায়ে রুমের মাঝে প্রবেশ করল। ওকে আয়নার মাঝে দেখে ওর দিকে ঘুরে তাকিয়ে হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর বানালো শ্রাবণ।
তারপর ওর কাছে এগিয়ে এসে বলল, এগুলো কি করেছ তুমি আমার সাথে? শ্রাবণের মুখে স্বাভাবিকভাবে কথা বলা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল চাঁদনি। তার মানে শ্রাবণ পাগল হয়নি, ওকে আর পুলিশে ধরবে না। কথাটা ভেবেই চাঁদনি মুচকি হেসে দিয়ে বলল, আপনি পাগল হয়ে যাননি? আপনি ঠিক আছেন। ওর এমন বোকা বোকা প্রশ্নে ভ্রু কুচকাল শ্রাবণ। তারপর ওর একটু কাছে মুখটা এনে বলল, আমি তো এখনো পাগল হইনি, কিন্তু তুমি যেসব শুরু করেছ আমার সাথে, তাতে মনে হয় না বেশিদিন ভালো থাকতে পারব। খুব তাড়াতাড়ি হয়তো তুমি আমাকে কোনো পাগলা গারদে পাঠিয়ে ছাড়বে। এগুলো কি করেছ তুমি? আমার অবস্থা দেখতো। আমি যদি এখন এই অবস্থায় বাইরে যাই, তাহলে সবাই আমাকে কি ভাববে বলো তো? শ্রাবণের মুখটা এত কাছ থেকে দেখে বড় বড় করে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চাঁদনি। তারপর আচমকাই ফিক করে হেসে দিয়ে জোরে জোরে অট্টহাসিতে ফেটে পড়তে লাগল। হাসতে হাসতে গিয়ে বিছানার উপর ঠাস করে বসে পড়ে তারপর শুয়ে পড়ল। তারপর পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল, আপনাকে সত্যিই একদম জোকার লাগছে। যা দারুণ লাগছে না কি বলবো। এভাবে যদি বাইরে বেড়াতে যান, তাহলে সবাই আপনাকে দেখে অনেক টাকা পয়সা দিয়ে বড়লোক বানিয়ে দিবে। ওর কথা শুনে আর ওকে এভাবে হাসতে দেখে এবার ভীষণ রাগ হল শ্রাবণের। ওকে জোকারের মতো সাজিয়ে দিয়ে এই মেয়েটা হাসতে হাসতে আবার এত বড় বড় কথা বলছে। কথাটা ভাবতেই দ্রুত গিয়ে চাঁদনির উপরে আধা শোয়া হয়ে শুয়ে পড়ল শ্রাবণ। সাথে সাথে চাঁদের হাসি বন্ধ হয়ে গেল। ও বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। শ্রাবণ একদম ওর মুখের কাছে মুখ নিয়ে বলল, হাসো, আরো বেশি করে হাসো। এখন হাসি থামলে কেন? হাসো না, হাসো। আমাকে কেমন লাগছে বললে? জোকারের মতো, তাই না? এবার দেখাচ্ছি তোমায় জোকার কাকে বলে। কথাগুলো বলেই নিজের মুখের সাথে লেগে থাকা সবকিছু চাঁদনির মুখের সাথে নিজের মুখ থেকে ঘষে ঘষে লাগিয়ে দিতে লাগল শ্রাবণ। আর সব শেষে নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট দুটো আকড়ে নিয়ে লিপস্টিকও ভরিয়ে দিল। তারপর চাঁদনির উপর থেকে সরে দাঁড়িয়ে চাঁদনিকে হ্যাচকা টান দিয়ে দাঁড় করিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে বলল, এবার দেখতো কাকে বেশি জোকার জোকার লাগছে, তোমাকে নাকি আমাকে? চাঁদনি আয়নার দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল। কেননা শ্রাবণকে দেখতে ঠিক যেমন লাগছে, চাঁদনিকে আরও বিচ্ছিরি লাগছে। শ্রাবণের মুখে সবকিছু ওর মুখে ঘষে দেওয়াতে ওর মুখটা ঠিক শ্রাবণের মতো জোকারের মতো হয়ে গেছে। এবার ভীষণ কান্না পেতে লাগল চাঁদনির। নিজেকে কখনো এমন চেহারায় দেখেনি সে। এই লোকটা ওকে এভাবে কি করে পারল এতটা বিচ্ছিরি বানিয়ে দিতে? চাঁদনি দুই হাত দিয়ে নিজের চোখ কচলাতে কচলাতে ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগল। ওকে এভাবে কান্না করতে দেখে শ্রাবণ আরও বেশি হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তার। চাঁদনি আরও বেশি রেগে গিয়ে ওকে জোরে একটা ধাক্কা দিল। এতে শ্রাবণকে এক চুলও নিজের জায়গা থেকে সরাতে পারল না। তারপর দৌড়ে ওয়াশরুমে চলে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। অতঃপর ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে ঘষে ঘষে মুখ পরিষ্কার করতে লাগল। ও ওয়াশরুমে চলে যেতেই শ্রাবণ ডেবিল হেসে বলল, এবার বুঝবে চাঁদ পাখি মজা কাকে বলে। ওয়াশরুমে তো ঠিকই গেলে, কিন্তু সেখান থেকে বের হবে কি করে তুমি? কথাটা ভেবেই ওয়াশরুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শীষ বাজাতে লাগল। ওর শীষ বাজানো শুনে দাঁত কিরমির করে মনে মনে বকা দিতে লাগল ওকে চাঁদনি। এভাবে বেশ কিছুক্ষণ নিজের মুখ ভালো করে ধুয়ে গোসল করে ওঠার পর চাঁদনির খেয়াল হল যে ও ওয়াশরুমে আসার আগে কোনো কিছুই সাথে করে নিয়ে আসেনি। আর ওর গায়ে এখন যে জামাটা পরা আছে সেটা সাদা ধবধবে রঙের সালোয়ার কামিজ, যা পানিতে ভিজে যাওয়ায় শরীরের সাথে একদম লেপ্টে গেছে, যার কারণে শরীরের সবকিছুই প্রায় দৃশ্যমান হয়ে উঠেছে। এখন কি থেকে কি করবে এটা ভেবেই অসম্ভব চিন্তায় পড়ে গেল চাঁদনি। নিজের উপর ভীষণ রাগ হতে লাগল ওর। এতটা রাগ করে ওয়াশরুমে চলে আসার কি দরকার ছিল?
ওর দোষেই তো শ্রাবণ ওকে এভাবে সাজিয়ে দিয়েছে। ও যদি তখন শ্রাবণকে ওভাবে সাজিয়ে না দিত তাহলে তো নিজেকেও এভাবে সাজতে হতো না। কথাগুলো ভেবে আরো বেশি চিন্তায় পড়ে গেল চাঁদনি। তখনই বাইরে থেকে শ্রাবণ জোরে চিল্লিয়ে বলে উঠল, চাঁদ বেবি, সারাদিন কি এভাবেই ওয়াশরুমে থাকার প্ল্যান করেছ নাকি? তাড়াতাড়ি বের হও তো, আমাকেও তো ওয়াশরুমে যেতে হবে নাকি? আমারও তো ফ্রেশ হতে হবে। আমাকে যেভাবে সাজিয়ে দিয়েছ তুমি, এভাবে থাকলে তো সবাই আমাকে পাগল ছাড়া কিছু ভাববে না, আর তুমি হবে পাগলের বউ। তাই তাড়াতাড়ি বের হও তো চাঁদ বেবি। চাঁদনি না পারছে ওয়াশরুম থেকে বাইরে বের হতে, আর না পারছে ওয়াশরুমে বসে থাকতে। অসম্ভব বিরক্তি লাগছে ওর, কিন্তু কি করবে এবার? কিছু করার মতো কোনো পরিস্থিতিও নেই। শেষে কোনো উপায়ান্তর না দেখে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দরজাটা হালকা খুলে কাঁপা কাঁপা গলায় বলল, এই স্যার শুনছেন, আমাকে একটু তাওয়ালটা দিন না প্লিজ, আর ওই আলমারি থেকে আমার একটা ড্রেস দিন প্লিজ। আমি ওয়াশরুমে আসার সময় ড্রেস আনতে ভুলে গেছি। কথাটা বলার সাথে সাথে শ্রাবণ দ্রুতবেগে দরজার সামনে এসে দাঁড়াল। ওকে কাছে আসতে দেখেই চাঁদনি দরজাটা ভিড়িয়ে দিল। ওকে এমন করতে দেখে শ্রাবণ দরজাটা হালকা ধাক্কা দিয়ে ভ্রু নাচিয়ে বলল, তো কি হয়েছে? ভুলে গেছো? এখন বাইরে বের হয়ে নিয়ে যাও। আমাকে কেন হুকুম করছো? কেন যাওয়ার আগে তো ভালোই ধাক্কা মেরে চলে গেলে, এখন আবার আমার কাছে সাহায্য চাইছো যে? নিজের জিনিস নিজের নিয়ে যাও। আমি পারবো না। ওর এমন উত্তর শুনে রাগে যেন দাঁত কিরমির করতে লাগলো চাঁদনি। মনে মনে ইচ্ছামতো গালি দিতে লাগলো শ্রাবণকে। তারপর আবারও অসহায় কণ্ঠে বলল, প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমি যদি বাইরে আসতে পারতাম তাহলে আপনার কাছে কখনোই হেল্প চাইতাম না। আসলে আমি বাইরে আসতে পারবো না। আপনি একটু আমার জামা কাপড়গুলো দিন না প্লিজ। অনেক বিপদে পড়েছি আমি। এভাবে বেশিক্ষণ ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে আমার। ঠান্ডা লেগে যাওয়ার কথা শুনে শ্রাবণ আর কথা বাড়াল না। সোজা গিয়ে তাওয়ালটা নিয়ে এসে বলল, এই নাও তাওয়াল। এটা পরে বেরিয়ে এসে নিজের কাপড় নিজে নাও। আমি আর কিছু এনে দিতে পারবো না। সরি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, জলদি বের হও। আমাকে আগে হাত মুখ ধুতে হবে, যেভাবে সাজিয়ে দিয়েছ আমায়। এভাবে বেশিক্ষণ থাকলে আমার চেহারাটাই না জানি এমন হয়ে যায়। ওর কথায় আর কথা না বাড়িয়ে তাওয়ালটা ওর হাত থেকে এক ঝটকায় নিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল চাঁদনি। রাগে যেন শরীর জ্বলছে ওর। ইচ্ছা করছে শ্রাবণকে গলা টিপে এখনই মেরে ফেলতে। চাঁদনি দ্রুত নিজের জামা কাপড় চেঞ্জ করে তাওয়ালটা খুব ভালোভাবে পেঁচিয়ে নিল শরীরের সাথে। তারপর টেনশনে পড়ে গেল, এভাবে ও বাইরে যাবে কি করে? বাইরে তো শ্রাবণ রয়েছে। এসব ভাবতে ভাবতেই আবারও শ্রাবণ চেঁচিয়ে বলে উঠল, কি ব্যাপার চাঁদ বেবি, এখন কি তুমি বের হবে, নাকি আমি দরজাটা ভেঙে ভেতরে ঢুকব? তোমারই সাজগোজ তো আমার মুখের সাথে একদম আটকে গেল। আমাকে কে কি জোকার সাজিয়ে রাখার ইচ্ছা আছে তোমার? ওর কথার উত্তরে চাঁদনি ওয়াশরুম থেকে রাগী গলায় বলল, আপনি আগে রুম থেকে বের হয়ে যান। আমি এখান থেকে বেরিয়ে কাপড় চোপড় পরার পর তারপর ওয়াশরুমে ঢুকবেন। আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় তো আর ওয়াশরুমের অভাব নেই যে আপনাকে এই ওয়াশরুমেই আসতে হবে। অন্য ওয়াশরুমে গেলেই তো পারেন। না 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 চাঁদ বেবি, সেটা তো হবে না। আমি আমার ওয়াশরুম ছাড়া অন্য কোনো ওয়াশরুমে যাব না। এটা যেহেতু আমার রুম, আর এই ওয়াশরুমটাও তো আমার, তাই আমি এটাতেই যাব। তুমি তাড়াতাড়ি বের হও। এত কথা ভালো লাগছে না। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? আমি যদি বের হতে পারতাম তাহলে এতক্ষণ কি আমি ওয়াশরুমে বসে বসে আপনার সাথে এমন বাজে প্যাচাল পারতাম? প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি শুধু তাওয়াল পরে আছি। আপনার সামনে এভাবে আমি কিভাবে বের হব বলুন তো? ওর কথার উত্তরে বাঁকা হেসে শ্রাবণ দুষ্টুমির সুরে বলল,
তাতে কি আমি তো তোমার হাজবেন্ড হই, তাই না? আর স্ত্রীর সবকিছু দেখার অধিকারই তো তার হাজবেন্ডের আছে। তো তুমি আমার সামনে এভাবে আসতেই পারো। শুধু তাওয়াল পরে কেন, তাওয়াল ছাড়াও আসতে পারো। আমার কোনো আপত্তি নেই। চাঁদনির রাগটা যেন এবার মাথায় চড়ে বসল। এই বেহায়া লোকটি কি পেয়েছে কি কখন থেকে? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। লাজ শরমের বালাই নেই। চাঁদনি ওয়াশরুমের দরজাটা হালকা খুলে রাগী গলায় বলল, আপনি কি রুম থেকে বের হবেন, নাকি আমি সারাদিন ওয়াশরুমেই থাকব বলুন তো? কথাটা বলতে বাকি তার আগেই ওর হাত ধরে একটা টান দিয়ে ওয়াশরুম থেকে বাইরে বের করে দেয়ালের সাথে চেপে ধরল শ্রাবণ। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যায় যে চাঁদনি যেন নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও হারিয়ে ফেলেছে। হঠাৎ করে এইটুকু সময়ের মাঝে কি ঘটে গেল সেটা যেন কিছুতেই মাথায় আসছে না চাঁদনির। তাই ব্যাপারটা বোঝার জন্য চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল সে। তারপরে হাতে অনেক ব্যথা অনুভব করে ধীরে ধীরে হাতের দিকে চোখ মেলে তাকাল। আর তাকাতেই দেখতে পেল শ্রাবণের হাতে থাকা একটি আংটি ওর হাতে চেপে বসেছে, যে কারণে হাতে ব্যথা পাচ্ছে চাঁদনি। ও কান্নাজড়িত কণ্ঠে শব্দ করে উঠল। সাথে সাথে ওর হাতটা ছেড়ে দিয়ে আস্তে করে শ্রাবণ বলল, সরি চাঁদ পাখি, আমি খেয়াল করিনি। তারপর কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, এবার বল, তুমি ওয়াশরুম থেকে বাইরে বের হচ্ছিলে না কেন? তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমাকে দেখতে খুব সুন্দর, যে তোমাকে আমি এই অবস্থায় দেখলে পাগল হয়ে যাব, নাকি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলব? তুমি কখনো কাক ভেজা দেখেছ? মানে কাক যখন ভিজে যায় তাকে কেমন দেখা যায় দেখেছ? তোমাকে এখন ঠিক সেই রকম লাগছে, একদম ভেজা কাকের মতো। তোমাকে দেখে কোনো ইন্টারেস্ট নেই আমার, বুঝলে? তাই এভাবে লুকিয়ে চুরিয়ে থাকার কোনো মানেই হয় না। এখন এখান থেকে যাও, আমি ওয়াশরুমে যাচ্ছি। কথাগুলো বলেই ওয়াশরুমে ঢুকে গেল শ্রাবণ। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে শ্রাবণ। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর মনে মনে বলতে লাগল, এই মেয়েটা আরেকটু হলে আমাকে মেরাই ফেলছিল। কি দরকার ছিল এভাবে আমার সামনে আসার? ও কি বুঝতে পারে না, ও এভাবে দেখলে আমার নিজেকে কন্ট্রোল করা অনেক মুশকিল হয়ে পড়ে। কি করতে কি করে ফেলতাম, তখন তো ওরই বিপদ হয়ে যেত। এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে। কথাগুলো ভেবে হাতটা বুক থেকে সরালো শ্রাবণ। তারপর মুচকি একটা হাসি দিয়ে আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলল, আই লাভ ইউ মাই চাঁদ পাখি। কথাটা বলে পানি ছেড়ে দিয়ে যখনই নিজের মুখে পানি দিয়ে ধুতে যাবে শ্রাবণ, তখনই অনুভব করল চাঁদনি ওকে ডাকছে। হ্যাঁ, ওকে বলতে ভ্যাম্পায়ার শ্রাবণকে ডাকছে লকেটের সাহায্যে। ব্যাপারটা বুঝতে পেরেই প্রায় চমকে উঠল ও। কারণ এখন চাঁদনি কেন ডাকছে ওকে? ভাবতেই কেন জানি না ভীষণ ভয় লাগতে লাগল ওর। কেননা এতটুকু সময়ের মাঝে চাঁদনি নিজের পোশাক এখনো চেঞ্জ করেনি, আগের মতোই শুধু তাওয়াল পরে আছে। এটা শ্রাবণের বুঝতে বাকি রইল না। কিন্তু ওই অবস্থায় থেকে ও কেন ডাকছে ভ্যাম্পায়ার রূপী শ্রাবণকে? এটা ভাবতেই কেন জানি না মনটা খারাপ হয়ে গেল ওর। যতই হোক শ্রাবণ তো মানুষরূপেই ওকে বিয়ে করেছে, তাই ও চায় চাঁদনি ওকে মানুষরূপেই ভালোবাসুক, নিজের স্বামীকে ভালোবাসুক। কিন্তু এমনটা কেন করছে চাঁদনি? আচ্ছা, ও কোনো বিপদে পড়ল না তো? কথাটা ভাবতেই বুকের মাঝে যেন কেঁপে উঠল ওর। ও আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমের দরজার কাছে চলে এলো বাইরে বের হওয়ার জন্য। কিন্তু যখনই দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করল, দেখতে পারল বাইরে থেকে দরজাটা লাগানো। কোনোভাবেই দরজা খুলে বাইরে বের হতে পারছে না। এটা দেখে যেন আরও বেশি চমকে উঠল। চাঁদনির কথা ভাবতে ভাবতে যেন মাথা ধরে যাচ্ছে তার। শেষে কোনো উপায়ান্তর না দেখে দরজায় জোরে জোরে বাড়ি দিতে লাগল। চাঁদনিকে নাম ধরে ডাকতে লাগল। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পরেও যখন দরজা খুলল না, তখন ও দরজা ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নিল। আর তখনই দরজাটা বাইরে থেকে খুলে গেল।
শ্রাবণ দরজাটা একটানে খুলে বাইরে বের হতেই যেন চমকে উঠল। কারণ চাঁদনি আগের মতোই সেই একইভাবে শরীরে শুধু তাওয়াল পেঁচিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর মাঝে কোনোরকম ভাবান্তর দেখা যাচ্ছে না। শ্রাবণ ওর সামনে দাঁড়িয়ে বেশ ঝাঝানো গলায় বলল, তুমি বাইরে থেকে দরজা লাগিয়েছিলে কেন? আমি কখন থেকে ডাকছি? আর পোশাক কেন চেঞ্জ করনি এখনো? এভাবে কেন দাঁড়িয়ে আছো চাঁদ? এসবের মানে কি? শ্রাবণের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চাঁদনি ভাবলেশহীনভাবে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সামনের দিকে হেঁটে যেতে যেতে বলল, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। আমার জন্য খাবার নিয়ে আসুন। যতক্ষণ আমি কাপড়চোপড় চেঞ্জ করব ততক্ষণে আমি আমার খাবার এখানে রেডি দেখতে চাই। শ্রাবণ কথাটা বলে আলমারির কাছে চলে গেল। ওর মুখে এভাবে নিজের নাম নেওয়া শুনে বেশ অবাক হল শ্রাবণ। ও কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ কি হলো চাঁদনির যে ও এমন আচরণ করছে? কোনো কিছুই যেন বোধগম্য নয় শ্রাবণের। সে কিছুক্ষণ অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থেকে চাঁদনির দিকে তাকিয়ে রইল। চাঁদনি ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আবার আলমারির দিক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কি ব্যাপার, আপনি এখনো ওখানেই চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম না আমার ক্ষুধা লেগেছে? যান আমার জন্য খাবার নিয়ে আসেন। আর হ্যাঁ, যাওয়ার আগে নিজের মুখটা ভালো করে ধুয়ে আসুন। আপনাকে তো পুরাই জোকারের মতো লাগছে। ওর এমন আচরণে যেন শ্রাবণ অবাকের ওপর অবাক হচ্ছে। এইটুকু সময়ের মাঝে হঠাৎ কি এমন হয়ে গেল যে চাঁদনি এমন আচরণ করছে ওর সাথে? তাও আবার এই অবস্থায় ওর সামনে দাঁড়িয়ে থেকে। সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ওয়াশরুমে ফিরে গেল শ্রাবণ। তারপর দ্রুত নিজের মুখ ধুয়ে গোসল করে নিয়ে বাইরে বেরিয়ে এল। তারপর জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে গেল চাঁদনির জন্য খাবার আনতে। বেশ কিছুক্ষণের মাঝেই চাঁদনির জন্য খাবার নিয়ে ফিরে এলো শ্রাবণ। ততক্ষণে চাঁদনি তাওয়াল খুলে কালো রঙের একটি সালোয়ার কামিজ পরে নিয়েছে, যেটাতে ওর চেহারাটা যেন আরও বেশি ফুটে উঠেছে। এমনিতেই ধবধবে ফর্সা হওয়ার কারণে কালো রংটা বেশ ভালো মানায় ওর সাথে। চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দিয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছে ও। খাবার নিয়ে ফিরে দূর থেকে ওকে এক নজর দেখতেই বুকটা যেন ধক করে উঠল শ্রাবণের। অসম্ভব ভালোবাসা কাজ করতে লাগল চাঁদনির প্রতি ওর। চাঁদনির প্রতিটা লুকেই যেন পাগল হয়ে যায় ও, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে ওর সামনে এগিয়ে এসে খাবারের প্যাকেটটা টেবিলে রেখে বলল, এই নাও খাবার, তাড়াতাড়ি খেয়ে নাও। ওর কথার উত্তরে ভাবলেশহীনভাবে ওর দিকে ফিরে তাকালো চাঁদনি। তারপর চুপচাপ এসে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে পড়ল। তারপরে খাবারের প্যাকেটটা সামনে নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, শ্রাবণ, আপনি আমার পাশে এসে বসুন। ওর এমন কথা শুনে কেন জানি না বারবার অবাক হচ্ছে শ্রাবণ। বুকের ভেতরটা যেন অজানা এক ভয় বারে বারে আতঙ্কিত হচ্ছে তার। চাঁদনির কথা মতো চুপচাপ গিয়ে ওর পাশে বসে পড়ল শ্রাবণ। সাথে সাথে চাঁদনি খাবারের প্যাকেটটা খুলে শ্রাবণের সামনে ধরে বলল, এবার এই খাবারটা খান। এটা আমি আমার জন্য না, আপনার জন্য আনিয়েছি। এখানে এসেছি থেকে আপনাকে একদিন ও কিছু খেতে দেখিনি, তাই ভাবলাম স্বামীকে না খাইয়ে স্ত্রীর খাওয়া ঠিক হবে না। তাই খাবারটা সর্বপ্রথম আপনি খাবেন, তারপর আমি খাব। ওর এমন কথায় যেন আকাশ থেকে পড়ল শ্রাবণ। এখন ও কি বলবে বা কি করবে কোনো কিছু যেন মাথায় আসছে না। কিছুক্ষণ অবাক চোখে চাঁদনির দিকে তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলে উঠল, আমি তোমার জন্য খাবার আনার সময় নিজেও খেয়ে এসেছি। এটা তোমার জন্য এনেছি, তুমি খাও চাঁদ। দেখুন, আমার খাওয়ার হলে আমি অনেক আগেই খাওয়া শুরু করে দিতাম। আমি তো বলছি যে আজকে আপনাকে না খাইয়ে আমি খাবো না। যেহেতু আপনি আমার স্বামী, তাই আপনার খাওয়ার আগে আমার খাওয়া সাজে না। এটা এতদিন না বুঝলেও আজকে বেশ ভালোভাবেই বুঝতে পারছি। আপনি খাবারটা খাবেন, তারপরেই আমি এটা মুখে তুলব।
তার আগে এটা আমি চেখেও দেখব না। শ্রাবণ বুঝতে পারছে না চাঁদনির হঠাৎ করে কি হয়েছে। ও কেন এমন আজব ব্যবহার শুরু করেছে। আর ওকে স্যার বলে না ডেকে বারবার নাম ধরেই বা ডাকছে কেন। কিন্তু যেভাবেই হোক খাবারটা থেকে এড়িয়ে যেতে হবে শ্রাবণের। ও তেসব খাবার মুখে তুলতে পারবে না। তাহলে দেখা যাবে বড় কোনো সমস্যা হয়ে যাবে। তাই ও গম্ভীর গলায় রাগীভাবে বলল, দেখো চাঁদনি, বেশি কথা আমি একদম পছন্দ করি না। ভালোভাবে বলছি খাবারটা খেয়ে নাও। আমি আমার পার্সোনাল ব্যাপারে জোরাজোরি একদমই পছন্দ করি না। ওর কথার উত্তরে চাঁদনি মুচকি হেসে খাবারের প্যাকেটটা আগের মতো প্যাকেটিং করে সামনের টেবিলের উপর রেখে মৃদু গলায় বলল, ও বুঝতে পেরেছি এই খাবারটা আপনার পছন্দ হয়নি, তাই না? এটার প্রতি হয়তো আপনার রুচি আসছে না। আচ্ছা দাঁড়ান, আপনার পছন্দের খাবারের এখনই আমি ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা বলেই পাশের টেবিলের উপরে ফলের বাটির মধ্যে থাকা ছুরিটা হাতে নিল চাঁদনি। তারপর একটানে নিজের হাতের অনেকটা জায়গা কেটে ফেলল। সাথে সাথে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগল। রক্তমাখা হাতটা শ্রাবণের সামনে ধরে বলল, এই খাবারটা নিশ্চয়ই আপনার পছন্দ হবে। এটা তো আপনার প্রিয় খাবার, তাই না শ্রাবণ? এই নিন, এবার ইচ্ছেমতো খেয়ে নিন। চাঁদনির এমন কথা এবং এমন কাণ্ডে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল শ্রাবণের। ও না চাইতেও রক্তের গন্ধ নাকে পৌঁছাতেই মুখে লম্বা সরু দুটা দাঁত বেরিয়ে আসল। চোখ দুটো গাঢ় নীল রং ধারণ করল। চাঁদনির রক্ত ভীষণভাবে আকর্ষিত করতে লাগল ওকে। কিন্তু ও চাইছে না চাঁদনির রক্ত খেতে। ধীরে ধীরে পুরোপুরি ভ্যাম্পায়ার রূপে চলে গেল ও। চাঁদনি তখন মুচকি হেসে বলল, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনিই সেই ভ্যাম্পায়ারটা, যে কিনা সব বিপদ আপদ থেকে বাঁচাতে নামায়। তাহলে কেন এত নাটক করলেন আমার সাথে? কেন নিজের পরিচয় গোপন করে রেখেছেন আমি আপনাকে ভালোবাসি এটা জানা সত্ত্বেও? ওর কথার কোনো উত্তর না দিয়ে শ্রাবণ দ্রুত পিছন দিকে ঘুরে দাঁড়াল। তারপর গম্ভীর গলায় বলল, চাঁদনি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে ফেলো। তুমি জানো না তুমি কত বড় বিপদ ডেকে আনছো নিজের। আমি চলে যাচ্ছি, কিন্তু বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে, শুধু একটু অপেক্ষা করতে হবে তোমায়। তার আগে নিজের রক্তটা বন্ধ করো প্লিজ। কথাগুলো বলেই কোথায় যেন উড়ে চলে গেল শ্রাবণ। ওর এমন কথা শুনে চাঁদনি বুঝতে পারছে না হঠাৎ কেন ও এমন করল, আর কেনই বা রক্তটা বন্ধ করতে বলল। চাঁদনি বেশ ভালো করেই বুঝে গেছে শ্রাবণ ওকে পাগলের মতো ভালোবাসে। যা কিছু হয়ে যাক না কেন কখনোই ওর কোনো ক্ষতি করবে না, কারণ ওকে অনেক বেশি ভালোবাসে শ্রাবণ। কিন্তু ওর রক্ত দেখে এতটা মরিয়া হয়ে গেল কেন শ্রাবণ? কেন নিজের আসল রূপে আসতে বাধ্য হল? তবে কি চাঁদনির রক্ত ওকে আকর্ষিত করছিল? ও কি চাঁদনির ক্ষতি করে ফেলবে? ভাবতেই শরীর শিউরে উঠল চাঁদনির। নিজের ক্ষতস্থান শক্ত করে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করল। তারপর আলমারির কাছে গিয়ে সেখান থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে নিজের কাটা স্থান পরিষ্কার করে সেখানে ব্যান্ডেজ করে ফেলল। তারপর ভাবতে লাগল শ্রাবণের কথাগুলো নিয়ে। চলবে।